যে গত ক্লাসে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলেছিলাম। ডোমেন হোস্টিং কি, তারপর হচ্ছে ডোমেন হোস্টিংটা কিভাবে কাজ করে, দেন হচ্ছে ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়, তারপর হচ্ছে হোস্টিং জিনিসটা কি, ডোমেন জিনিসটা কি, নিশ জিনিসটা কি, নিশের প্রকারভেদ কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের বলছিলাম যে এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার জন্য। আপনারা কি আমার মতো এরকম একটা ওয়েবসাইট তৈরি করছেন সবাই? জি হুম। স্যার, আছে আমাদের। জি স্যার, করা হয়েছে। জি স্যার, আচ্ছা, করেছি স্যার। জি এসিও স্যার, করা। ঠিক করছি আছে। স্যার। জি ধরেন স্যার। আপনার, আচ্ছা ঠিক আছে, ধরেন আগে আপনার করা আছে, আপনি ক্লাসে পড়ছিলেন, এখন আপনি ধরে নিতেছেন যে আগে তো করা আছে, এখন আর নাই করি। করেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করেন, নতুন করে করেন, শিখার শেষ নাই। আমরা মাঝে মাঝে এক একজন ট্রেনার যখনই ফ্রি থাকি অন্যজনের ট্রেনারের ক্লাসে গিয়ে বসে থাকি, বা তার অনলাইন ক্লাস হলে অনলাইন ক্লাসে জয়েন করে রাখি। মানে কি, এখানে আমি কি কাজ জানি না, আমিও কাজ জানি, সেও কাজ জানে, কিন্তু তার থেকে কোনো কিছু একটা শিখার কিছু আছে কিনা, কোনো একটা ওয়ে জানার আছে কিনা, সেটার জন্য কিন্তু আমরা বসে থাকি। সো যতই ক্লাস করবেন আপনার স্কিল তত ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে বলবো সেভাবে যদি একটু কাজ করে যান, তাহলে আশা করি, আমরা আশাবাদী যে আপনাদের দিয়ে কিছু একটা হবে। আচ্ছা যাক, তো গত ক্লাসে আমরা প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে গিয়েছিলাম। তো আপনাদের মনে আছে যে আমি ডিজিটাল মার্কেটিং 48 এই নামটা দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য এগিয়ে গেছিলাম আর কি। তো এটাকে কি বলে, এই যে ওভারভিউটা আমরা দেখতেছি, বলতে পারবেন এই ওভারভিউটাকে কি বলে এখন? গত ক্লাসে এটাকে বলছিলাম ফ্রন্ট এন্ড বলে। কন্টেন্টার। এটাকে ফ্রন্ট এন্ড বলে, অর্থাৎ যেটা শুধুমাত্র একজন ভিজিটর বা ট্রাফিক সরাসরি দেখতে পারবে। আর আমাদের এজ এ ওনার হিসেবে, ওয়েবসাইটের মালিক হিসেবে আমাদের কিন্তু এই ফ্রন্ট এন্ডে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে সব ব্যাক এন্ডে। এখন তাহলে আমি আমার ব্যাক এন্ডে কিভাবে যাব, বা আমার ব্যাক এন্ডে কিভাবে প্রবেশ করব? তো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কের শেষে আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিন লিখি, তাহলে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের যে অ্যাক্সেসটা আছে সেটাতে আমরা চলে যেতে পারবো। সরি, এই যে বানানটা ভুল হয়েছে, অ্যাডমিন হবে, ডাব্লিউপি অ্যাডমিন। এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের যে লগ ইন করার যে ড্যাশবোর্ডটা বা ওভারভিউটা, সেটা আমাদের সামনে চলে আসবে। তো আমরা ওয়েবসাইটে যখন ক্রিয়েশন করেছিলাম প্যান্থিয়ন সাইট দিয়ে, তখন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমরা একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। আমি সেটাও বলছি যে প্যান্থিয়ন সাইটটাকে আমরা শুধুমাত্র ব্যবহার করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে পাওয়ার জন্য। হুম, কি করতেছেন রিনা সুলতানা? চিন্তা করছেন, তাকাতাকি করতেছেন কেন? সরি স্যার, আমি মোবাইলের স্ক্রিনটা মুছতে গেছি আর দাগ লেগে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, okay. আচ্ছা, তো আমরা এখানে ছিলাম যে আমরা বলছিলাম যে প্যান্থিয়ন সাইট দিয়ে যদি আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি, তখন সেটাকে যদি আলাদাভাবে আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে আর প্যান্থিয়ন সাইটকে আমাদের প্রয়োজন নাই। তো যেহেতু আমরা আমাদের ইউআরএলটাকে পেয়ে গেছি, সো আমরা এখন আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য ইউআরএল এর শেষে ডাব্লিউপি লগ ইন বা ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও হবে, আপনি এই লগ ইনের ওভারভিউটা চলে চলে আসবে আপনার কাছে। এখন আমরা যদি লগ ইন করতে চাই, জাস্ট এখানে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা দিব, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে যদি লগ ইন দেই, তাহলে আমার সামনে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে, লগ ইনের ড্যাশবোর্ডটা, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তো এখন আমরা একটু আগে এখানে যে মেনু বার গুলো আছে, এই মেনু বার সম্পর্কে একটু জানি। ধরেন একটা জিনিস আমরা, ওই যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং এতদিন ধরে শিখছি, ডিজিটাল মার্কেটিং এর ডেফিনিশন জানি না। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা জানি, কিন্তু এখানে মেনু বার সম্পর্কে জানি না। মেনু বার জিনিসটা কি সেটা আমরা বুঝি না। সো এগুলো করা যাবে না, বেসিক নলেজটা আগে ভালো রাখতে হবে। অনেকের দেখবেন যে একটা টপিকের উপর অ্যাডভান্স নলেজ না থাকলেও দেখবেন যে তার বেসিক নলেজ খুব ভালো। বেসিক নলেজ দিয়ে কিন্তু সে মোটামুটি ধরেন খুব ভালো পর্যায়ে চলে যায়। সো সেই ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে। এজন্য আমরা চেষ্টা করব বেসিক নলেজটা ভালোভাবে গ্যাদার করে দেন হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো আমরা যদি একটু মেনু বারের দিকে তাকাই, প্রথমে উপরে লেখা আছে, এখানে দেখেন, প্রথমে আমরা একদম বাম পাশে যদি দেখি, এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আমরা ব্যবহার করতেছি, সেই ওয়ার্ডপ্রেসের যে সাইটের যে আইকনটা, এই যেটাকে বলা হয় সাইট আইকন, এই যে এখানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লোগোটাই কিন্তু বাম পাশে আইকন হিসেবে দেখা যাচ্ছে এখানে। পাশাপাশি এখান থেকে আমরা যে সাইটের টাইটেলটা দিয়েছিলাম, সেই টাইটেলটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, আমরা দিয়েছিলাম কি, বেস ডিজিটাল মার্কেটিং অনলাইন পেজ। রেকর্ড চলতেছে তো? ঠিক আছে।
বেস্ট ডিজিটাল মার্কেটিং অনলাইন পেজ 48, এখানে সাইট টাইটেলটা দেওয়া আছে। এখন এটাতে যদি এই যে এখানে ভিজিট সাইট লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে। তারপর নিচের দিকে যদি আসি, এখানে লেখা আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা তো আমরা ওভারঅল সবকিছু বুঝি, যে এখান থেকে আমরা ওভারভিউটা দেখতে পারি। পাশাপাশি ড্যাশবোর্ডের আন্ডারে প্রথমেই আছে হোম। তো আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে যখন আমরা লগ ইন করি, প্রথম অবস্থায় কিন্তু আমরা আমাদের নিউজ ফিডটা দেখতে পাই। কাদের অ্যাক্টিভিটিস দেখি? যে আমাদের সাথে যারা অ্যাড আছে, বা আমরা যদি কোনো পেজকে ফলো দিয়ে রাখি, সেই পেজ থেকে যদি কোনো মেসেজ, মেসেজ বলতে স্ট্যাটাস আর কি, যদি কোনো টেক্সট মেসেজ স্ট্যাটাস এই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা নিউজ ফিডে এগুলো দেখি। আর নর্মালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোম পেজে আপনি অন্য জনের কোনো অ্যাক্টিভিটিস এখানে দেখতে পারবেন না। এখানে এই ওয়েবসাইটটাতে আপনি কি কি করতেছেন, এই জিনিসগুলোর ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আর কিছুই না। তো এটার যে খুব একটা প্রয়োজন পড়ে হোমের, তাও না, কিন্তু যা জেনে রাখেন যে এটা শুধুমাত্র আমরা যা যা করবো তার অ্যাক্টিভিটিস গুলো আমরা হোম থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে আপডেট। আচ্ছা, আপডেট জিনিসটা কি? আপনি একটু সহজ করে যদি চিন্তা করেন, আমরা যখন মোবাইলে কোনো গেমস খেলতে চাই, বা কিছুদিন পর পর দেখবেন আমাদের মোবাইলে যে অ্যাপস গুলো থাকে, এই অ্যাপস গুলোর কিছু আপডেট আসে। আপডেট গুলো কেন আসে? হয়তো বা নতুন কোনো আপডেট আছে, বা কোনো বাগস থাকলে সেই বাগস গুলো রিমুভ করার জন্য কোনো একটা আপডেট আসে। তো যখন আমরা আপডেট দেই তখন কিন্তু সেই অ্যাপসটা খুব ফাস্ট রান হয়। আর যদি আমরা আপডেট গুলো না দেই, তাহলে দেখবেন ফোনটাও আস্তে আস্তে কি হয়, একটু ধীর গতিতে কাজ করে। বা আপনি যদি মোবাইলের আপডেটের কথাও চিন্তা করেন, মাঝে মাঝে অ্যান্ড্রয়েড ভার্সনের যে আপডেট গুলো আসে, এগুলো যদি আমরা না দিই, তাহলে দেখবেন হঠাৎ করে মোবাইলটা একটু আস্তে আস্তে কাজ করে। যখন আমরা আবার আপডেটটা দিই, তখন দেখবেন আমার ফোনটা খুব ফাস্ট হয়ে যায়। ব্যাপারটা এরকম, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যা যা আপডেটের প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিসের আপডেট আমরা এখান থেকে দিতে পারবো। তবে প্রত্যেকটা আপডেট রিকোয়ার না, আপনাকে দিতেই হবে এমন কিছু না। এই যে এখানে প্লাগইন আছে, তারপর হচ্ছে কারেন্ট ভার্সন আছে, ওয়ার্ডপ্রেস এর ভার্সন আছে, হ্যাঁ, কিছু টুলস এর ভার্সন আসতে পারে যেগুলো দিতে হয়। যে যেমন থিম গুলো যদি আপডেট করতে চান, হ্যাঁ, দেওয়া আছে যে আপডেট যদি করতে চান, এখান থেকে আপডেট থিম দিলে আপডেট হয়ে যাবে। তো এগুলো আপনি চাইলে করে নিতে পারেন যদি মনে হয়। আর যদি না করেন তাও কোনো সমস্যা নাই, ওই যে বললাম একটু ধীর গতিতে কাজ করতে পারে। বাট যদি মনে হয় করতে চান, করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে পোস্ট। আমরা যদি পোস্টে ক্লিক করি, আমরা পোস্ট জিনিসটা কি এটা আমরা সবাই বুঝি, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই কিছু না কিছু পোস্ট করে থাকি। হ্যাঁ, ওখানে আমরা কি কি পোস্ট করি, লাইক ধরেন আমরা টেক্সট পোস্ট করি, অডিও করি, ভিডিও করি, হ্যাঁ, দেন হচ্ছে ইমোজি পোস্ট করি, স্টিকার পোস্ট করি। তো এমনটাই আমরাও চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু চাইলে পোস্ট করতে পারবো। যেমন আমি পোস্ট থেকে যখন অল পোস্টে আসলাম, তখন দেখেন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি, আপনারা এই ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এখানে একটা পোস্ট করা আছে। আমার এই ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের থিম, কোনো ডিজাইন, কোনো কিছুই কিন্তু এখানে ইনক্লুড করা নাই। এখানে একদম বাই ডিফল্ট একটা সাদা, বলতে পারেন সাদা কালা বা যাই বলেন না কেন, এরকম একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা পোস্ট করা আছে, সেই পোস্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই পোস্টটা তো আমি করি নাই, এই পোস্টটা কোথায় ছিল? বাই ডিফল্ট এখানে করা ছিল। তাহলে বাই ডিফল্ট যেগুলো থাকবে, এগুলো আমরা কোনো কিছুই রাখবো না, এগুলো আমরা ডিলিট করে দিব। তাহলে এটা যদি আমি ডিলিট করে দিতে চাই, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে যেখানে ত্রাস আছে এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে রিমুভ করে দিতে পারবো। এখানে যদি পোস্ট 4-5টা হতো, তাহলে 4-5টা কি আমরা এইভাবে ধরবো না? এই যে এখানে টাইটেলের পাশে যে টিক দেওয়ার জিনিসটা আছে, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখান থেকেও দিতে পারেন, বা এই যে বাল্ক অ্যাকশন থেকে মুক্ত ত্রাস, এখানে অ্যাপ্লাই দিবেন, তাহলে এটাকে এখান থেকে ডিলিট হয়ে যাবে। আবার আমরা যদি ত্রাসে যাই, এখান থেকে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, আবার সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই দিব, পোস্ট ডিলিট। এখন আমি যদি আমার ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর যে পোস্টটা ছিল, সেই পোস্টটা এখন আর নাই। তার মানে যেটা বাই ডিফল্ট থাকবে সেটা আমরা কখনোই রাখবো না, এগুলোতে একটা চেঞ্জ নিয়ে আসবো। আচ্ছা, তারপর কি আছে? অ্যাড পোস্ট। নতুন করে যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করতে চাই, তাহলে আমরা এই অপশন থেকে নতুন করে একটা পোস্ট করতে পারবো। পোস্টটা আমরা একটু পরে দেখতেছি, আপাতত প্রয়োজন নাই। তারপর হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, গত ক্লাসে আমি নিশ যখন আলোচনা করেছিলাম, নিশ। আচ্ছা, কেউ একজন বলেন তো, আমি একটু নাম বলি দেখি এখান থেকে। আহ আচ্ছা, রিনা সুলতানা আছেন আপনি? রিনা সুলতানা, শুনতেছেন আমাকে? আচ্ছা, রাকিব হোসেন আছেন? জি স্যার, আছি।
বলেন তো নিশ জিনিসটা কি? তার নিশ হচ্ছে কোনো ক্যাটাগরি বা যেটা আই থিংক কোনো সার্ভিস স্যার নিশ আচ্ছা হচ্ছে আর এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা নিয়ে কাজ কাজ করব। করব। আচ্ছা আচ্ছা, আর কে জানে বলতেছেন মেহেরপুর থেকে? হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার নিশ হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করব, যেটার উপর বেস করে সেটাই নিশ। হতে পারে সেটা কোনো প্রোডাক্টস বা কোনো বিজনেস সাইডের কোনো ধারণা, right. যেটার উপর আমরা করবো আর কি কাজটা, সেটাই হচ্ছে নিশ। একটা আচ্ছা, স্যার তাহলে স্পেসিফিক কোনো ক্যাটাগরি স্যার হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক কোনো কিছু সেটা কোনো প্রোডাক্টের ক্যাটাগরি হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে বা কোনো সার্ভিস হতে পারে আর স্পেসিফিক নিশ হলো নির্দিষ্ট কোনো বিষয়। নির্দিষ্ট কোনো বিষয় বা টপিক যেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আচ্ছা তাহলে আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেখানে মেইন টপিক কি বলেন তো? ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংটাকে ক্যাটাগরি হিসেবে নিছি বা আমার নিশ হিসেবে নিছি, নিশ হিসেবে ক্যাটাগরি হিসেবে না, আমি নিশ হিসেবে নিছি। তাহলে ডিজিটাল মার্কেটিংটা যদি আমার নিশ হয় তাহলে কি কি ক্যাটাগরি হতে পারে এখানে? স্যার আমি ওয়ার্ক কি- রেলেভেন্ট হতে পারে, যেমন সাব ক্যাটাগরি হবে আপনার গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Google হ্যাঁ মানে গুগল সার্ভিস গুলো আর কি ক্যাটাগরি হবে। সার্ভিস গুলো হবে নিশ ক্যাটাগরি ওগুলা। রাইট। তার মানে ডিজিটাল মার্কেটিংটাকে যদি আমি নিশ হিসেবে নেই তাহলে ডিজিটাল মার্কেটিং এর আওতায় যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলোই হচ্ছে আমার এখানে কাজ করবে। মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি কি কি নিয়ে কাজ করতে চাই। তাহলে গুগল অ্যাডস যে বললেন এটা একটা সাব ক্যাটাগরি হতে পারে, আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করব। এখন এটা যদি আমি ক্যাটাগরি হিসেবে নিতে চাই তাহলে জাস্ট অ্যাড ক্যাটাগরিতে গিয়ে গুগল অ্যাডসটা দিব, আর এখানে কিছু করা দরকার নাই। অ্যাড ক্যাটাগরি যদি দেই তাহলে দেখেন এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তারপর কি আসতে পারে? ফেসবুক মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, এটা আমার একটা ক্যাটাগরি হতে পারে, রাখলাম, রেখে এখানে অ্যাড ক্যাটাগরি দিলাম। তারপর ধরেন এখান থেকে আর কি কি হতে পারে? লাইক এসইও হতে পারে। ইউটিউব এসইও স্যার হতে পারে, হ্যাঁ এসইও হতে পারে, এসইওটা দিলাম আমরা, অ্যাড ক্যাটাগরিতে রাখলাম। তারপর বলেন ফেসবুক কনভারসেশন এপিআই স্যার গুগল অ্যানালিটিক্স হতে পারে, হয়ে যায়। কোনটা? কিওয়ার্ড রিসার্চ থাকে। কিওয়ার্ড রিসার্চ হতে পারে। আমরা অন পেজ এসইওটা স্যার ওইটা তো এসইওরই সাব ক্যাটাগরির মধ্যে রাখা সাব যাবে। ক্যাটাগরি, হ্যাঁ ধরেন আমরা এসইও যেমন অন পেজ আপনারা যেটা বলছেন কিওয়ার্ড রিসার্চ, এটা তো বেশি ক্ষুদ্র হয়ে যায়। হ্যাঁ এসইওর আন্ডারে আমরা চাইলে অন পেজ এসইওটাকে আলাদা করে ধরতে পারি। ধরেন এসইও ওডিটিং রাখা যায়। এসইওর আন্ডারে আমরা অন পেজটাকে রাখবো, ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তারপর ধরেন এখান থেকে আমরা দিয়ে দিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন কি মনে আছে আমাদের? জি স্যার। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আওতায় কোনটা পড়ে? স্যার হচ্ছে যে গুগল অ্যাডস পড়ে, মানে হচ্ছে গুগল অ্যাডস পেইড অ্যাডস। আর কি কি করতে পারে গুগল অ্যাডস এর পাশাপাশি? ইউটিউব অ্যাডস, বিং অ্যাডস পড়ে কিনা? বিং, হ্যাঁ, জি কিন্তু স্যার ওগুলা তো স্যার বেশি জনপ্রিয় না। স্যার সোশ্যাল মিডিয়া অ্যাডস। বিং এর কথা বলতেছেন? বললে তো বিশ্বাস করবো না। গুগলটাই তো বেশি জনপ্রিয়, মানে 80% তো মানে এটা আমাদের গুগল। একটা ভুল ধারণা। শুনেন, গুগল অ্যাডস Bing এর থেকে সব থেকে বেশি চলে। এখন বলতে পারেন কোথায় স্যার, সারা বছর তো আমরা গুগল অ্যাডস দেখে আসছি। যে গুগল অ্যাডস জানে সে বিং অ্যাডসও দিতে পারবে। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশগুলো থেকে বেশিরভাগই বিং এ হচ্ছে অ্যাড রান করা হয়। কারণ আমরা যতটা না গুগল ব্যবহার করি তার থেকে বেশি তারা ব্যবহার করে হচ্ছে বিংটাকে। আর বিং এর মাধ্যমে অ্যাড রান করলে অ্যাড এর কষ্টও তুলনামূলক কম আসে এবং রেজাল্টও খুব ভালো পাওয়া যায়, যার কারণে বিং এর খুবই পপুলার। হ্যাঁ বলেন। এই যে হচ্ছে লিঙ্কডইনে কি অ্যাড দেওয়া যায়? কালকে হ্যাঁ আমি একটা লিঙ্কডইন তো নতুন একটা জিনিস লিঙ্কডইন দেখলাম আর কি। এটা কি গুগল অ্যাডস এর আন্ডারে দেয় নাকি এটা আলাদা? না না, লিঙ্কডইনে সম্পূর্ণ আলাদা করে অ্যাড দেওয়া যায়, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পড়ে। এটা কি আমাদের দেখানো হবে? চেষ্টা করব লিঙ্কডইন মার্কেটিং এর সময় স্যার, মনে আর করে এই দিই। যে বিং তো আমরা কখনো মানে ইয়ে করিনি, আমাদের কি একটু দেখায় দিলে ভালো হতো। একই জিনিস, গুগল অ্যাডস যখন আমরা অ্যাকাউন্টটা খুলি ওখানে জাস্ট ধরেন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার জন্য কি করি, গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস লিখে আমরা সার্চ করি। ধরেন গুগল অ্যাডস লিখে সার্চ করলে এই যে গুগল অ্যাডস এ যাবো, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, তারপর হচ্ছে অ্যাড এর টাইপ নিব, অ্যাড অবজেক্টিভ নিব, অ্যাড রান করব। ব্যাপারটা এরকম। এখানে ধরেন আমরা জাস্ট লিখবো বিং অ্যাডস বা বিং ওয়েবমাস্টার টুলস, ওয়েবমাস্টার না সরি, বিং অ্যাডওয়ার্ডস লিখে যদি সার্চ করেন তাও পেয়ে যাবেন। এই যে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এখানে আছে, বা আমরা যদি এখানে বিং অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করি তাও চলে আসবে আমাদের সামনে। এই যে বিং অ্যাডওয়ার্ডস ads.microsoft.com। বিংটা হচ্ছে মাইক্রোসফটের।
হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোসফট, সরাসরি মাইক্রোসফট। তো এখানে এখান থেকে একটা বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে এই কাজটা করেছেন। স্যার নয়েজ ICC হচ্ছে। বোর্ডের কার্যক্রমে কোনো আচ্ছা যেটা বলতেছিলাম এই যে কোশ্চেনটা মাইক্রোসফট, ক্লাসের শেষে নেন স্যার, বুঝি নাই। যে কোশ্চেন গুলা ক্লাসের শেষে নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো। মানে জাস্ট না এটা তো কোশ্চেন না, এটা তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখান থেকে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে মাইক্রোসফট এই যে অ্যাডভার্টাইজিং লেখা আছে এখানে গিয়ে আপনি সরাসরি বিং সার্চ ইঞ্জিন সিলেক্ট করে ওখানে অ্যাড রান করতে পারবেন। একই জিনিস যারা গুগল অ্যাড রান করবেন তারা এখানেও একইভাবে অ্যাড রান করতে পারবেন। আপনি একটু ট্রাই করে দেখেন, যদি না হয় না পারেন আমি চেষ্টা করবো একদিন দেখিয়ে দেওয়ার জন্য, আর একদিনই যথেষ্ট। বিং এর যারা গুগল এডস বুঝেন তারা বিং এডস ওইটা একদিন দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা স্যার যাক বিং আমরা এর যেখানে কি কস্ট পরে মানে কম থাকে? কি বললেন? বিং এর স্যার আমি কি একটা ডলারের স্যার কস্ট আমাদের বেশি কি মানে কম যখন থাকে? অ্যাডস দিতে তুলনামূলক? বলে ওরা তখন কি ক্লায়েন্ট বলে দিবে না যে আমরা কি বিং এ দিব নাকি গুগল অ্যাডস এ দিব? না না, যে গুগল এডস রান করার জন্য আসবে সে আপনাকে মেনশন করেই দিবে যে আমি গুগল অ্যাড রান করতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকজন কি যেন বললেন? স্যার মানে ডলার রেট কম কাটে কি? কস্ট কম কাটবে বিং এ? না ডলার রেট কম না, ব্যাপারটা এটা না যে ডলার রেট কম, ডলার রেট একই, কিন্তু বিয়ে হচ্ছে অডিয়েন্সের কোয়ালিটিটা ভালো। ওখানে যেহেতু ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়ার মানুষরা বেশি, বট ট্রাফিকটা কম। যেমন গুগলে বট ট্রাফিকের পরিমাণটা বেশি থাকে, ওখানে বট ট্রাফিকের পরিমাণটা কম থাকে। কিন্তু বিং এ অ্যাড দিতে গেলে একটা ঝামেলা আছে বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ডগুলো তারা অ্যাপ্রুভ করে না, তারা ডিক্লাইন করে দেয়। এটা হচ্ছে সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করলে তারা অ্যাড অ্যাকাউন্ট গুলো বেশি দিন রাখে না, সাসপেন্ড করে দেয় বিভিন্ন ইস্যু দেখি। যাক জি এগুলো স্যার। পরের বিষয়, আমরা যখন এগুলো নিয়ে পরে কথা বলবো তখন দেখা যাবে। তাহলে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিংটা নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি যেগুলো সেগুলো জাস্ট এখানে অ্যাড করলাম। সার্চ ইঞ্জিন মার্কেটিং, অন পেজ এসইও, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, লাইক ধরেন 1 2 3 4 5, আমরা এই 5টা জিনিস নিয়ে এখানে কাজ করব। জাস্ট কি করলাম, ক্যাটাগরিতে এসে নেমটা দিলাম এবং অ্যাড ক্যাটাগরি দিলাম, জাস্ট এখানে জিনিসটা অ্যাড হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এটা একদম ইজি একটা কনসেপ্ট। এখন আসি ট্যাগ। আচ্ছা এখন বলেন তো ট্যাগ জিনিসটা কি, কেউ একজন বলেন তো দেখি, ওয়েবসাইটে ট্যাগ জিনিসটা কি? স্যার এটা একজন বলবেন। ফোকাসিং কি? হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, রাইট, একদম, বা ফোকাসিং কিওয়ার্ড, হ্যাঁ যেটা স্যার বলছেন। ফোকাসিং কিওয়ার্ড স্যার। হ্যাঁ মানে আমি আমার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কিং করানোর জন্য আমার ব্যাকএন্ডে কোন ধরনের কিওয়ার্ড গুলো রাখতে চাই, সেটা হচ্ছে এই ট্যাগগুলো। এখন আমি যেহেতু আমার ওয়েবসাইটটাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তাহলে মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে আমি এখানে রাখতেই পারি কি ডিজিটাল মার্কেটিং। এটাকে আমি ট্যাগ হিসেবে এখানে রেখে দিই, রেখে জাস্ট এখানে অ্যাড ট্যাগ যদি দেই তাহলে এটা সরাসরি ট্যাগ হিসেবে এখানে কাজ করবে। এখন কি করতে পারেন, এখন দিয়ে দিবেন এসইও, এখন দিয়ে দিতে পারেন ওয়ার্ডপ্রেস, এগুলো জাস্ট আমরা রাখলাম আর কি। যদিও এটা খুব যে আহামরি কাজ করে তা না, তারপরেও যতটুকু এসইও ফ্রেন্ডলি করে এই ট্যাগ গুলো অ্যাড করা যায় করতে পারেন, এখানে কোনো লিমিটেশন নাই, আপনি দিয়ে যেতে পারেন। তবে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ দেখবো তখন আরো প্রপারলি বুঝতে পারবেন যে কোন ধরনের ট্যাগ গুলো রিসার্চ করে এখানে দিলে আমার জন্য রেজাল্টটা ভালো আসতে পারে। আমরা জাস্ট এখান থেকে এরকম একটা আইডিয়া নিয়ে নিতে পারি। তারপর ধরেন এখান থেকে দিয়ে দিলাম যে সিপিএ মার্কেটিং। আপনাদের চেষ্টা করবো সিপিএ মার্কেটিং এর একটা কনসেপ্ট দেওয়ার জন্য একদম লাস্টের দিকে, যারা থাকবেন তারা পাবেন, আর ওই ক্লাসগুলো রেকর্ড হবে না। আপনারা জানেন কিনা জানি না যে আমাদের মোটামুটি কিন্তু এখন প্রতিটা ব্রাঞ্চে সিপিএ নিয়ে কাজ করা ট্রাই হচ্ছে। হ্যাঁ স্যার আমি একদম সেটা। অ্যাপ্লিকেশন মানে করেছিলাম, ইন্টারভিউ এর জন্য ডাকছিল। আচ্ছা তো ধরেন এই কাজটা কেমন হয় যদি ধরেন আপনি নিজে শিখে নিজেই বাসায় করলেন, জব করলেন না, তাহলে আপনার জন্য ভালো না? তো এই জন্য এটা আমি একদম শেষের দিকে দেখাবো, যারা টিকবেন যারা থাকবেন তারা পাবেন, যারা নাই তারা তো নাই, কিছু করার নাই। ওইসব ক্লাস কোনো রেকর্ডই হবে না, আপনারা নিজ দায়িত্ব করলে করে নিতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট সিপিএ মার্কেটিংটা আসলেই এখন বর্তমানে আমাদের কোর্সের আউটলাইনও নাই, তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে জাস্ট এখান থেকে ওয়ান কাইন্ড অফ এটা পেসিভ ইনকামের মতো কাজ করে। হ্যাঁ যদি ভালোভাবে করতে পারেন তাহলে এটা ভালো। আচ্ছা যাক, দেন হচ্ছে আমরা এখান থেকে সিপিএ মার্কেটিং দিলাম, ওয়ার্ডপ্রেস, এসইও, ডিজিটাল মার্কেটিং, লাইক ধরেন এসএমএম দিলাম। এসএমএম আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই শর্ট ফর্ম গুলো জানতে হবে। হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ধরেন বিং, লাইক এতক্ষণ বিং নিয়ে আলোচনা করলাম, বিং দিয়ে দিলাম। তো এই জিনিসগুলো এখানেও আপনারা জাস্ট এইভাবে দিয়ে দিলেন, আর কিছুই করতে হবে না। এখন কেউ একজন আমাকে বলেন তো ক্যাটাগরি এবং ট্যাগ এই দুইটার মধ্যে তাহলে কমন পার্থক্যটা কি? আমি ক্যাটাগরিতে যা দিলাম ট্যাগেও কিন্তু রিলেটেড দিলাম, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি বলেন?
স্যার ট্যাগ হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি করতে হেল্প করে, মানে আমাদের যে কিওয়ার্ড গুলো নিয়ে আসলে আমরা কাজ করি যেন মানুষ সার্চ দিলে হচ্ছে পায়। আর ক্যাটাগরি হচ্ছে আমরা আসলে যে নিশ নিয়ে এখানে কাজ করতেছি এই সেই রিলিভেন্ট আর কি, মানে আমরা সার্ভিস গুলো বা হচ্ছে প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট গুলো আসলে আমরা হচ্ছে ক্যাটাগরি হিসাবে অ্যাড করতে পারি। এক্স্যাক্টলি এটাই। আচ্ছা স্যার আপনারা একটু লাইনে থাকেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের ক্লাসের। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই, যে ক্যাটাগরি হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করব, আর ট্যাগ হচ্ছে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য ব্যাক এন্ডে যে ট্যাগ গুলো আমি বসাবো বা যে কিওয়ার্ড গুলো কাজ করবে সেগুলোকে ট্যাগ হিসেবে ধার্য করা হয়। আচ্ছা তারপর হচ্ছে মিডিয়া। আমরা যদি মিডিয়ার এখানে আসি, দেখেন মিডিয়া কিন্তু আমার টোটালি খালি। আপনি যদি একটু সহজ করে চিন্তা করেন, আমরা ফেসবুকে যখন কোনো একটা ইমেজ ভিডিও শেয়ার করি, তখন প্রত্যেকটা ইমেজ ভিডিও দেখার জন্য আমরা কিন্তু স্ক্রল করি না। মানে আমার প্রোফাইলে ঢুকে আমি ধরেন 2021 সালে একটা পোস্ট করছি, 2025 সালে একটা ইমেজ পোস্ট করছি বা একটা ভিডিও দিছি, এখন এটা আমি দেখতে চাই, আমরা কি প্রোফাইলে ঢুকে এটা স্ক্রল করে একদম নিচে টানতেই থাকি? না, আমরা প্রোফাইলে যখন যাই তখন আমরা ওখানে গিয়ে দেখি যে ফটো নামে একটা অপশন থাকে, যে ফটো এন্ড ভিডিওস এরকম নামে একটা অপশন থাকে। ওখানে গেলে আমাদের গ্যালারির যে ফটো ভিডিও আছে অর্থাৎ পোস্ট করা, সেগুলো আমরা ওখান থেকে দেখতে পাই। ব্যাপারটা এখনো সেম। আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো ইমেজ ভিডিও শেয়ার করবেন, প্রত্যেকটা জিনিস এই মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আপনি দেখতে পারবেন। অর্থাৎ যা যা করবেন এই জিনিসগুলো একসাথে এখান থেকে দেখার একটা সুযোগ আছে। তারপর হচ্ছে পেজ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। আমরা ফেসবুকেও পেজ খুলি, বাট ফেসবুক পেজ আর এই পেজের মধ্যে একটু ডিফারেন্স আছে। ফেসবুক পেজ তো ধরেন আমরা যে কোনো নামে খুলতে পারি, যখন যে বিজনেস করতে চাই বা আমার কোম্পানির নামে যা মন চাই আমরা একটা ফেসবুক পেজ খুলে ফেলি। কিন্তু এটার একটু ডিফারেন্স। এটা কি ডিফারেন্স? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য মনে রাখবেন সবসময়, একটা ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েশন করবেন তখন 5টা পেজ ম্যান্ডেটরি আপনার লাগবে। আচ্ছা সেই 5টা পেজ কি কি? আমি যখন পেজ অপশনে আসলাম, অল পেজে আসলাম, দেখেন 2টা পেজ অলরেডি কি বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা কি স্যাম্পল পেজ। এইগুলো আমরা রাখবো না, এগুলোকে আমরা ডিলিট করে দিব। যদি ডিলিট করতে চাই এখান থেকে বাল্ক সিলেকশন করব, বাল্ক অ্যাকশন থেকে মোড টু ত্রাস দিব, অ্যাপ্লাই দিব। এবং ত্রাস থেকে যদি আমরা আবার ডিলিট করে দিতে চাই, এই যে এখানে যাব, এখানে গিয়ে আবার সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই দিব, শেষ। তাহলে আমি বলছি একটা ওয়েবসাইটের জন্য কয়টা পেজ রাখবে? 5টা পেজ রাখবে। সেই 5টা পেজ কি কি? আপনি নতুন একটা ওয়েবসাইটে যে 5টা পেজ অ্যাড করবেন সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমরা যদি অ্যাড পেজে যাই, এখান থেকে আমরা পেজগুলো অ্যাড করতে পেজ হবে। কি হলো? আচ্ছা বলছি স্যার প্রথম কন্টাক্ট আস, পেজে, অ্যাবাউট আস। হ্যাঁ, প্রথম যে স্যার অ্যাড পেজের পাস থাকবে নামটা হোম পেজ স্যার, হোম পেজে হোম পেজ, যাবতীয় contact us, ক্যাটাগরি গুলো about us। থাকবে স্যার। ধরেন প্রথম আমরা পেজটা দিলাম, পেজের নাম দিলাম হচ্ছে হোম, দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিলাম। তারপর হচ্ছে আবার অ্যাড পেজে যাব, আমরা সেকেন্ড যে পেজটা নিব সেটা হচ্ছে ব্লগ পেজ। এগুলো দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। হ্যাঁ, ব্লগ পেজ এটা আমরা রাখলাম, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। তারপরের পেজ ধরেন আমরা আরেকটা বানাবো টার্মস এন্ড কন্ডিশন। আমার ওয়েবসাইটের সাথে কাজ করতে গেলে আমার ওয়েবসাইটে কি কি টার্মস কন্ডিশন মানতে হবে এগুলো তাদেরকে জানিয়ে দিতে হবে। ধরেন এখানে দিয়ে দিলাম টার্মস এন্ড কন্ডিশনস। আচ্ছা এখানে এই যে এখানে যে এন্ডটা দিলাম না, এই এন্ডটা চাইলে আপনারা ওই যে সিম্বল যেটা থাকে সেটাও চাইলে এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি টার্মস এন্ড কন্ডিশন দিলাম, এখান থেকে পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে আবার অ্যাড পেজে যাব, অ্যাড পেজে গিয়ে এখন ধরেন আরো একটা পেজ আমরা অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসি। এই জায়গাটা দিলাম, এটা আমাদের লাগবে যে প্রাইভেসি পলিসি মেনে চলতে হবে আমার ওয়েবসাইটে। তো এই প্রাইভেসি পলিসি রাখলাম, দেন হচ্ছে এখানে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তারপর কি যেন বলেন কন্টাক্ট আস, সেটা আমরা দিব এখন। যে আমার ওয়েবসাইটের সাথে বা আমার সাথে কেউ যদি কন্টাক্ট করতে চায় তাহলে এটা কন্টাক্ট আস নামে দিয়ে দিই। কন্টাক্ট আস নামে একটা পেজ আমরা এখানে ক্রিয়েশন করে ফেলবো, জাস্ট এখানে পাবলিশ দিব, কাজ হয়ে গেল। তারপরে 5টা পেজ আমাদের রেডি। 5টা পেজ মনে রাখতে হবে, হোম, ব্লগ, টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস। হ্যাঁ, এর বাইরে কি আমরা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবে। যেমন ধরেন আমি এখন আরো একটা যদি তৈরি করতে চাই, যে অ্যাবাউট আস থাকে না, অনেক ওয়েবসাইট গেলে দেখবেন অ্যাবাউট আস নামে একটা পেজ পাওয়া যায় যে তাদের সম্পর্কে জানার জন্য। ধরেন আমি এটাও দিতে চাই, যে অ্যাবাউট আস নামে একটা আমি রাখবো, রেখে জাস্ট এখানে আমি পাবলিশ দিয়ে দিলাম। এখন আমরা যদি একটু ব্যাক এন্ডে আসি, তাহলে দেখেন এই যে পেজ থেকে যখন আমি অল পেজে যাচ্ছি তখন প্রত্যেকটা পেজ এখান থেকে দেখা যাচ্ছে, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন। আমি গত ক্লাসেও বলছিলাম যে আমরা প্রথমে
একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব, এবং ব্লগ ওয়েবসাইটের কাজ আমরা শেষ করে আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন দেখব। তো আজকে কিন্তু আমরা ব্লগ ওয়েবসাইটের জন্য কাজ করতেছি। তো ব্লগ ওয়েবসাইটের জন্য 5টা পেজ এনাফ। আপনি আরো পেজ বানাতে চাইলে করতে পারেন, কিন্তু আবার বলি, যদি আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে এই 5টা পেজেই সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে আরো কিছু পেজ বানাইতে হবে। সেটার মধ্যে কি কি থাকবে? সেটার মধ্যে থাকতে পারে রিটার্ন পলিসি, সেটাতে থাকতে হবে শিপিং মেথড, এগুলো পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। যে প্রোডাক্ট ডেলিভারির পর যদি কোনো ক্লায়েন্ট রিটার্ন করতে চায় তাহলে রিটার্ন পলিসিটা কি হবে, আর হচ্ছে শিপিং মেথড আপনি কি কি অ্যালাউ করেন, এই দুইটা জিনিসও আপনার থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে বা ব্লগ ওয়েবসাইটের জন্য যদি এই 5টা পেজ আপনি ক্রিয়েশন করে না রাখেন তাহলে ইন ফিউচারে কখনোই আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান আর গুগল অ্যাডসেন্স চান, তাহলে আপনাকে অবশ্যই এই 5টা পেজ ম্যান্ডেটরি রাখতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ব্লগ ওয়েবসাইটের জন্য 5টা থেকে 6টা, আর হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য এই 5টা তো করবোই, পাশাপাশি রিটার্ন পলিসি এবং শিপিং মেথড, এই দুইটা জিনিস আমাদের লাগবে। এতটুকু ক্লিয়ার কিনা যা যা বললাম? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা টোটাল 5টা 6টা পেজ আমরা কি করলাম, এখান থেকে পাবলিশ করলাম। আমরা আবার যদি চাই নতুন করে পেজ ক্রিয়েট করতে, তাহলে অ্যাড পেজ থেকে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো। এখন আসি কমেন্ট। কমেন্টের বাংলা কি? মন্তব্য। মন্তব্য করা। ধরেন আমরা যখন ফেসবুক চালাই, কারোর একটা পোস্ট যদি ভালো লাগে, আমরা কি করি, ওখান থেকে একটা কমেন্ট করে দিয়ে আসি। ধরেন ভালো লাগুক খারাপ লাগুক বা ফানি ভাবে হোক, আমরা একটা কমেন্ট করি। বা আপনারা ওই যে এখানে চ্যাটিং অপশন অনেকে চ্যাটিং করতেছেন, এটাকেও যদি কমেন্ট হিসেবে চিন্তা করেন, ধরে নিতে পারলেন কি যে হ্যাঁ এটাও কমেন্টের মধ্যে আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, আমরা ফেসবুকে যখন একটা পোস্টে কমেন্ট করি, সেই কমেন্টটা কিন্তু সাথে সাথে ভিজিবল হয়ে যায়, মানে সবাই দেখতে পারে একসাথে। কিন্তু ওয়েবসাইটে যখন আপনি কারোর একটা পোস্টের নিচে কমেন্ট করবেন, সেই কমেন্টটা করার সাথে সাথে সবাই দেখতে পারবে না। তার কারণ হচ্ছে ওই ওয়েবসাইটের যে মালিক, সেই মালিক যতক্ষণ না পর্যন্ত আপনার কমেন্টটাকে অ্যাপ্রুভ দিবে ততক্ষণ পর্যন্ত কেউই এই কমেন্টটা দেখতে পারবে না। তার মানে একটা বিগ অপরচুনিটি আছে এখানে। সেটা কি, যে আপনার পোস্টে কেউ যদি এসে স্ক্যাম মার্কেটিং করে, কেউ যদি রুলস ভঙ্গ করে, তাহলে আপনি কমেন্ট থেকেও তাদেরকে দেখতে পারবেন, আবার তাদেরকে এখান থেকে সরাসরি রিমুভও করতে পারবেন, আবার পাশাপাশি তাদের কমেন্ট গুলো ডিলেটও করে দিতে পারবেন। আর যদি ভালো মনে হয় তাহলে এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন। তার মানে আমরা এখান থেকে যত পোস্ট করব, প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট করার অপশন থাকবে, এবং যারা যারা কমেন্ট করবে এই কমেন্ট গুলো আমরা এই কমেন্ট সেকশন থেকে দেখতে পারবো। কোনটা পেন্ডিং এ আছে বা কয়টা পেন্ডিং এ আছে, কয়টা আমরা অ্যাপ্রুভ দিলাম, কয়টা স্প্যাম কমেন্ট আসলো, কয়টা আমরা ডিলিট করলাম, সবকিছুর হিস্টোরি আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এবার আসি অ্যাপিয়ারেন্স। আচ্ছা, অ্যাপিয়ারেন্স এর আন্ডারে দেখেন, অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে মেনু। এই মেনুর আন্ডারে আরো দুইটা সাব মেনু আছে। প্রথম মেনুটার নাম কি? থিম, তারপর হচ্ছে এডিটর। অ্যাপিয়ারেন্স এর আন্ডারে আছে থিম আর একটা হচ্ছে এডিটর। দেখেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, আমার এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো থিম ইনস্টল করা নাই। তো আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করতে চাই, তাহলে আমাদের এই অ্যাপিয়ারেন্স এর প্রয়োজন পড়বে। সবসময় মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ইনস্টল করতে গেলে আমার অ্যাপিয়ারেন্স এর প্রয়োজন পড়বে। অ্যাপিয়ারেন্স এ না যাওয়া ছাড়া আমরা কোনো ধরনের থিম ইনস্টল করতে পারবো না। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স এ যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, তারপর হচ্ছে থিম ইনস্টল করতে পারবো। যখন আমি আমার ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করে ফেলবো, তখন দেখবেন অ্যাপিয়ারেন্স এর আন্ডারে এই দুইটা মেনুর বাদেও আরো অনেকগুলো সাব মেনু আপনি দেখতে পাবেন। তো চলেন আমরা শুরু করি। এখানে যেহেতু আমাদের কোনো ধরনের থিম নাই, আমরা এখন একটা থিম ইনস্টল করি। তাহলে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই। থিমে যাওয়ার পরে এখানে আমরা যেটা ভুল করি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে এখানে সার্চ করা শুরু করে দিই। সার্চ করব এই যে অ্যাড থিম যে অপশনটা আছে সেখানে গিয়ে আমরা অ্যাড থিমে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করব। এখন কথা হচ্ছে কি সার্চ করব, আমরা কোন ধরনের ওয়েবসাইট বানাচ্ছি আজকে বলেন তো? ব্লগ কি ওয়েবসাইট। টাইপের ওয়েবসাইট? প্রত্যেকটা টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রে থিমের ডিজাইন কিন্তু আলাদা হয়। আমরা গত ক্লাসে বলছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা যায়। বিজনেস ওয়েবসাইট তৈরি করা যায়, পোর্টফোলিও করা যায়, ব্লগ ওয়েবসাইট করা যায়, নিউজপেপার ওয়েবসাইট করা যায়, ট্রাভেল ওয়েবসাইট করা যায়, হ্যাঁ অনেক কিছু করা যায়। তো আমরা যদি আজকে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব, তাহলে ব্লগ ওয়েবসাইটের জন্য কোন ধরনের থিম দিলে ভালো হয়? তো ধরেন ব্লগ ওয়েবসাইটের জন্য ব্লগের থিম দিব। হ্যাঁ ব্লগের থিম দিব। তাহলে এখন ব্লগের থিম কোনটা ভালো আপনি কিভাবে বুঝবেন? আপনি যেটা করতে পারেন, এখন ধরেন আমি না হয় 5টা 10টা 20টা মুখস্থ করা আছে, বা আপনিও ধরেন 20টা জানেন, কিন্তু যে জানে না সে কিভাবে সার্চ করবে? সে গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবেন এখানে ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ
থিম থিম জাস্ট এখানে সার্চ করলেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন। বা আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন, এই যে দেখেন অনেকগুলো ওরা এখানে সিরিয়াল দিয়ে দিছে। আচ্ছা, আরেকটা আচ্ছা। জিনিস বলি, ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো দেখতে পাচ্ছেন, এই থিমগুলো ফ্রিও আছে, পেইডও আছে। এখন যদিও এভাবে বললে বেশি প্রবলেম হয়, তারপরে একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি কখনো ওয়ার্ডপ্রেসের কোনো থিমের প্রয়োজন হয়, ধরেন একটা পেড থিম আপনার খুব ইমার্জেন্সি লাগবে, আপনি কাজ পেয়েছেন, আসলে এটা বুঝে শুনে কাজ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমার কাছে মোটামুটি অনেক ধরনের পেড থিম আছে, সেটা ই কমার্স হোক, নিউজ পেপার হোক, সকল ধরনের পেড থিম গুলো আমার কাছে আছে, কারণ আমি ওয়ার্ডপ্রেস নিয়ে একটা সময় অনেক কাজ করতাম। তো যদি কখনো আপনাদের ধরেন ক্লায়েন্টের কাজ হইতে হবে, কিন্তু ওই যে আপনি নিয়ে প্র্যাকটিস করবেন এটার জন্য দেওয়া যাবে না। আপনি ক্লায়েন্টের জন্য কাজ পাইছেন, আমাকে এভিডেন্স দিবেন যে স্যার আমার এই থিমটা লাগবে, আমি আপনাদেরকে থিমটা দিয়ে দিব। এখন আপনার সুবিধা কি? আপনার সুবিধা হচ্ছে যে আপনি আমার থেকে আমি কিন্তু কোনো পেমেন্ট দিব না, ব্যাপারটা এমন না যে আমি পেমেন্ট নিচ্ছি, আর সম্পূর্ণ ফ্রিতেই আপনি আমার থেকে থিমটা নিতে পারবেন। কিন্তু আপনি আবার কাউকে ফ্রি দিতে পারবেন না। আপনি যেটা করবেন, ক্লায়েন্টের জন্য কাজ হলে ক্লায়েন্ট থেকে থিমের প্রাইসটা নিয়ে নেবেন। একটা থিমের প্রাইস কেমন হয় এটা আপনারা থিম ফরেস্টে গেলে পাবেন। থিম ফরেস্ট গুগলে গিয়ে সার্চ করলে ওখানে পেয়ে যাবেন যে আসলে ওটার প্রাইস কেমন হয়। তো আপনারা যেটা করবেন, যদি কখনো কাজ পান ওয়ার্ডপ্রেসের বা নিজের জন্য যদি খুব ইম্পর্টেন্ট প্রয়োজনে যদি প্রয়োজন হয়, নেসেসারি হয়, তাহলে আমাকে বললে আমি, যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে সেই থিমটা আমি দিয়ে দিই, ট্রাই করবো দিয়ে দেওয়ার জন্য। এখন যেটা বললাম যে যদি ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটের জন্য থিম প্রয়োজন হয়, এভাবে গুগল থেকে সার্চ করে আপনি খুঁজে বের করে নিয়ে আসবেন। তো আজকে আমি একটা যে থিমটা দিয়ে কাজটা আপনাদের দেখাবো, এটার নাম হচ্ছে হিট ম্যাক। আপনি এখানে গিয়ে যদি সার্চ করেন HITMAG হিট ম্যাক, এই থিমটা ব্লগ ওয়েবসাইটের জন্য খুবই ভালো, দেখতে সুন্দর দেখা যায়, ভালো কাজ করে। তো আমরা চেষ্টা করব এটাকে একটু ব্যবহার করার জন্য। তো আমরা কিভাবে ব্যবহার করব এই থিমটা? যদি আমরা ব্যবহার করতে চাই, এই যে এখানে আসার পর জাস্ট ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর জাস্ট এখানে যে অ্যাক্টিভ লেখা আছে, এই অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদের সুবিধার্থে, কখন পার্সোনালি মেসেজ অনেকে দেয়, বাট বেশি ইম্পর্টেন্ট না হলে পার্সোনালি মেসেজ দেওয়া দরকার নাই। আবার ব্যাপারটা হচ্ছে যে টেনশন নিয়ে মেসেজ কখনো দিবেন না যে স্যার কি মনে করবে, স্যার কাছে এটা চাইলে চাওয়াটা ঠিক হবে কিনা, বা স্যার থিমের কথা বলছে এখন থিমটা চাওয়া ঠিক হবে কিনা, বা আমার একটা পেড সোর্স লাগবে, বা আমার একটা পেড সফটওয়্যার লাগবে, স্যার কাছে একটু জিজ্ঞাসা করি আছে কিনা, বা জিজ্ঞাসা করা উচিত হবে কিনা, এইগুলো নিয়ে কখনো টেনশন করবেন না। এইগুলো আমাদের জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই, যদি আমাদের কাছে থাকে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আমরা চাই যে আমাদেরকে ব্যবহার করে আপনি যেন কিছু করতে পারেন। এখানে আনইজি ফিল করার কোনো কিছু নাই। হ্যাঁ, ওপেনলি কথা বলতে হবে, নেগোসিয়েশন ভালো করতে হবে। রাতে যারা ক্লাস করেন, এটা সম্ভবত এই টপিকটা নিয়ে আমাদের স্যার অনেক কথা বলে। আপনাদের নিশান স্যার দেখবেন যে এই ধরনের টপিক নিয়ে সে বেশি ব্রিফ দিয়ে কথা বলে। তো রাতেও মাঝে মাঝে ক্লাস করার চেষ্টা করবেন, দেখবেন স্যার আলোচনাটা বেশি করে। হ্যাঁ, তো নেগোসিয়েশন স্কিল ভালো থাকতে হবে, আলোচনা করতে হবে। এই জিনিসগুলো যখন নিজের মধ্যে কনফিডেন্স বেশি ভালো থাকবে, তখন দেখবেন যে কাজ করেও মজা পাবে। আচ্ছা, এখন দেখেন আমি হিটম্যাক লিখে যেটা সার্চ করলাম, এটাকে আমি ইনস্টলও করলাম এবং অ্যাক্টিভও করলাম। এখন এই থিমটা আসলে কাজ হয়েছে কিনা এইটা দেখার জন্য আমি যেটা করবো, যে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে এসে আমি যদি এখানে একটা রিলোড দেই, তাহলে এই যে দেখেন আমার ওয়েবসাইটের থিমটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। তার মানে হিটম্যাক যেটা আমি ইনস্টল করলাম এটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। বাট আমার এখানে কোনো পোস্ট নাই, আমার এখানে কোনো কিছু রেডি করা নাই। আবার আপনারা যদি একটু খেয়াল করেন, আমার যে সাইট টাইটেল এটা কিন্তু হেডারই আছে, বাট আমি যে মেনুগুলো তৈরি করছি, মানে আমি যে পেজ গুলো তৈরি করছি, এই পেজ গুলো কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু উলট পালট। অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, ট্রান্সফরমেশন, উলট পালট হয়ে আছে। আবার আমরা যদি এখানে একটু যাই, এই যে অ্যাপিয়ারেন্স থেকে তখন আমরা দেখছিলাম সাবমেনু ছিল 2টা, এখন দেখেন অ্যাপিয়ারেন্স থেকে সাবমেনু অনেকগুলো হয়ে গেছে। থিম, ডিজাইন, কাস্টমাইজ, উইজার্ড, অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো অনেক কিছু চলে আসছে। তো এখন এই যে আমরা যে মেনু বারটা দেখতেছি, এই মেনু বার গুলোকে ওকে করবো, কালার টালার রেডি করবো, পোস্ট কিভাবে করবো, A to Z এখন দেখার চেষ্টা করবো। আচ্ছা, মেহেরপুর থেকে বিজয়, কিছু বলবেন আপনি? জি স্যার। স্যার, এই ওয়ার্ডপ্রেস থিমে আমরা বুঝবো কিভাবে এই থিমটা হালকা না ভারী? এটা একটু, এটা আসলে সত্যি কথা বলতে কি অডিট করতে হবে আপনাকে। এটা ধরেন যেমন এখানে যতগুলো ফ্রি থিম দেখলাম, আমি যদি আবার সার্চ করি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম লিখে সার্চ করলাম না, তখন আচ্ছা এআই মোডে একটু যাই, এখানে দেখি কি কি বলে। এখানে এই যে দেখেন প্রথমে যেটা আসছে এসরা বা আসরা যেটাই বলে, এই এসরা থিমটা কিন্তু যথেষ্ট ভারী, এটাকে হালকা বললে চলবে না। এটার মধ্যে অনেক টেমপ্লেট আছে, অনেক কিছু আছে। এখন ফ্রি মানে হালকা বা পেড মানে হালকা, ব্যাপারটা তা না। আপনাকে এইসব থিম গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু অডিট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই ওয়েবসাইটটা হালকা হবে নাকি
ভারী হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে থিমটা নিয়ে কাজ করতে গেলে আপনার কাছে মনে হবে যে একটু ঝামেলাপূর্ণ, মনে রাখবেন ওই থিমটাই আপনার শেখা উচিত, ওই থিমের কাস্টমাইজেশন বা আলাদা করে শেখা উচিত। এই যে এখানে একটা আছে দেখেন, কালার মেক, খুব ভালো একটা থিম। হ্যাঁ, এটাও খুব ভালো কাজ করে। এই যে আমি যেমন হিটমেক যেটা ব্যবহার করলাম না, এটার মতোই কিন্তু কালার মেকটা ভালো কাজ করে। ব্যাপারটা হচ্ছে এটা অডিট ছাড়া সম্ভব না, আশা করি বুঝতে পারছেন, অডিট করতে হবে। জি স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে আমরা যখন থিমটা চেঞ্জ করি, ধরেন হচ্ছে অনেক সময় আমরা ভুল থিম নিয়ে ফেলি। এই যে যেমন হচ্ছে মেটা ট্যাগ, যখন আমরা হচ্ছে এই যে কানেক্ট করতে যাই তখন দেখা যায় যে ওখানে যে হেডার পাওয়া যায় না, হেডার পাওয়া গেলে ফুটার পাওয়া যায় না। তো তখন এই যে চেঞ্জ করলে দেখা যায় যেগুলো কানেক্ট করা থাকে ওগুলাও ডিসকানেক্ট হয়ে যায়, এরকমই হয়। বুঝি নাই, আবার একটু বলেন তো। ওই যে আমরা হচ্ছে গুগল অ্যানালাইটিক, তারপর হচ্ছে ওই যে মেটা ট্যাগ, এগুলা হচ্ছে ওই যে কানেক্ট করছিলাম, হ্যাঁ। তো পরে আমি ওই হুম, থিমটা হচ্ছে চেঞ্জ করছিলাম, চেঞ্জ করার পর দেখি ওগুলা সব মানে নাই হয়ে গেছে, মানে হ্যাঁ হ্যাঁ ডিসকানেক্ট। হ্যাঁ, এটা স্বাভাবিক। তখন ওই যে যেটা অ্যাড করছেন ওটার সাথে আবার নতুন করে কাস্টমাইজ করে নিতে হবে। এই ওয়ার্ডপ্রেসে এটা একটা কমন প্রবলেম। জি স্যার। এটা একটা কমন প্রবলেম। আচ্ছা, একজনে মেসেজ দিয়েছেন 10টা মিনিটের জন্য ব্রেক চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যদি প্রেসার মনে হয় আমি 5-10 মিনিট একটু ব্রেক দিচ্ছি সবার জন্য। সবাই চা নাস্তা পানি যা খাওয়ার প্রয়োজন খেয়ে আসেন। 10টা 35 বাজে, 10টা 36 বাজে আমি হচ্ছে 10টা 46-এ শুরু করব। 10 মিনিটের জন্য একটা ব্রেক দিলাম, এখান থেকেই শুরু করবো। রেকর্ডটা অফ করে এখান থেকেই। হ্যাঁ রেকর্ডটা অফ করে রাখেন, নাহলে বাড়ি যাচ্ছে যে জিরো হ্যাঁ রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড 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 পজ করে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, বলছিলাম যে আমরা অলরেডি এই জিনিসগুলো ওকে করে ফেলছি। এখন হচ্ছে আমরা মেনু বারটাকে ঠিক করে নিব। তো মেনু বারে প্রথমে চলে আসছে অ্যাবাউট আস, দেন হচ্ছে ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এই জিনিসগুলোকে আমরা সাজিয়ে নিব। পাশাপাশি আমরা যে ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করব, আমরা চাই সেই ক্যাটাগরি গুলো যেন মেনু বারে চলে আসে। তো এই জন্য এখন মেনু বারটাকে আমরা একটু ওকে করে নিব। এখন মেনু বারটাকে ঠিক করার জন্য কি করতে হবে? এটাকে করার জন্য আমরা আবার ব্যাকএন্ডে আসবো, আসার পরে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো, মেনুতে এসে আমরা এখানে একটা মেনুর একটা নাম দিব। যে কোনো নাম, আপনার নাম দিতে পারেন, বা ধর আমি নামই দিলাম মেনু। হ্যাঁ, জাস্ট এটা দিলাম। দেওয়ার পরে এই যে আমরা যে মেনুটাকে দেখতেছি, এই যে এখানে যে পজিশনটা আছে এটাকে বলা হয় মেন মেনু। এই যে এখানে লেখা আছে মেন মেনু, আরেকটা লেখা আছে টপ মেনু। টপ মেনু মানে হচ্ছে একদম উপরের দিকে দেখা যাবে। তো আমরা যেহেতু মেন মেনু নিয়ে কাজ করব, সো আমরা এখন মেনুটা ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনু থেকে মেনুর একটা নাম দিব, তারপর সিলেক্ট করে দিব মেন মেনু, দিয়ে জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক দিব। এই যে আমাদের মেনুটা ক্রিয়েট তৈরি হয়ে গেছে। এখন আমাদের মেনুটাকে সাজিয়ে নিতে হবে। এখন সাজাবো কিভাবে? এখানে যদি আসি, এই যে আমি যতগুলো পেজ ক্রিয়েট করলাম সবগুলো পেজ এখানে আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট অল দিব, অ্যাড টু মেনু দিব, তাহলে এই যে মেনুতে সবকিছু চলে আসলো। পাশাপাশি আমি যে ক্যাটাগরি গুলো তৈরি করে আসছি এর আগে, আমি চাচ্ছি আমার ক্যাটাগরি গুলো আমি মেনুতে অ্যাড করবো। তো এটা যদি আমি করতে চাই, এই যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে চলে যাব, এখান থেকে ভিউ অলে যাব, এই যে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে চলে আসছে, জাস্ট সিলেক্ট অল দিব। আনক্যাটাগরিজড এটা তো আমরা তৈরি করি নাই, এটাকে আমরা বাদ দিয়ে দিব এবং অ্যাড টু মেনু জাস্ট ক্লিক দিন। তাহলে দেখেন পেজ এবং ক্যাটাগরি যা যা তৈরি করলাম সবগুলো কোথায় চলে আসছে? মেনু স্ট্রাকচারে এখানে চলে আসছে। এখন মেনুটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে নেব। তাহলে আমরা প্রথমে জানি হোমটা কোথায় যায়, সবার উপরে যায়। তাহলে হোমটাকে জাস্ট এখান থেকে টেনে একদম উপরে নিয়ে আসবো। হোমের পর কি যাবে? ব্লকটা চলে যাবে, একদম ব্লকটাকে এখানে আমরা নিয়ে আসবো। অ্যাবাউট আস, কন্টাক্ট আস সবার নিচে চলে যায়। হ্যাঁ, তাহলে এই যে কন্টাক্ট আসটাকে আমরা সবার নিচে নিয়ে আসবো, অ্যাবাউট আসটাকে সবার নিচে নিয়ে আসবো। কন্টাক্ট আসের উপরে আবার আমরা টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসিটাকে নিয়ে আসবো। হ্যাঁ, জাস্ট এগুলোকে আমরা এখানে রেখে দেবো। তারপর হচ্ছে এখান থেকে এসইওটা রাখলাম, সার্চ ইঞ্জিন মার্কেটিং রাখলাম। আমরা জানি এসইওর আন্ডারে অন পেজ এসইও যায়। আচ্ছা, এটাকে আমরা একটু পরে করে নিচ্ছি, এখন মোটামুটি আমরা সাজিয়ে নিচ্ছি। আমরা এখন যদি সেভ মেনু দেই তাহলে কি পার্থক্যটা হয় দেখেন। এখান থেকে যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড দেই, তাহলে দেখেন এখানে একটা পরিবর্তন চলে আসছে। তাহলে এখন দেখেন মেনুটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে হোম, তারপর ব্লগ, তারপর ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, অন পেজ এসইও পরিপূর্ণ সাজিয়ে ফেললাম। কিন্তু একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যে মেনু বারটা কিন্তু দুইটা অংশে চলে গেছে, দুইটা লাইন হয়ে গেছে, দেখতে খুব বাজে দেখা যায়। আপনি নরমালি যদি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে সবসময় মেনু বার তৈরি করা হয় একটা লাইনের মাধ্যমে। তাহলে একটা লাইনের মধ্যে আমরা কিভাবে তৈরি করব?
এটাকে করার জন্য আমরা কি করব, একটা মেনুর আন্ডারে আরেকটা সাব মেনু ক্রিয়েট করব। সেটা করার জন্য এই যে আমরা যে এসইউটা তৈরি করলাম, আমি চাচ্ছি এসইউর আন্ডারে অন পেজ এসইউটা চলে যায়, তখন এটাকে সাব মেনু হিসেবে কাজ হয়। আবার আমরা চাচ্ছি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আন্ডারে গুগল অ্যাডসটাকে নিয়ে আসতে সাব ক্যাটাগরি হিসেবে, জাস্ট এখানে ছেড়ে দিলাম টেনে, এই যে এখানে লেখা আছে সাব আইটেম। হ্যাঁ, তারপর ধরেন এখানে ফেসবুক মার্কেটিং আছে, আচ্ছা কয়টা আছে এখানে, আলাদা করে 3টা ছিল, তাহলে 3টা কমাইতে হবে। এখানে কমাইলাম 1টা 2টা, তাহলে আর কি কমানো যায়, ধরেন আমি চাচ্ছি আচ্ছা এসইউটার আন্ডারে এটাকে রাখতে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আন্ডারে এসইউর আন্ডারে আবার আমরা অন পেজ এসইউটাকে রাখবো, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এ গুগল এসইউ। এই যেটাকে আমি কি করলাম, সাবের আন্ডারে আবার সাব করা যায়, এখন করে ফেললাম। এখন জাস্ট আমি যদি সেভ মেনু দেই, দেখি পার্থক্য কি হয়। এখন আমি যদি এখানে একটা রিলোড দেই, তাহলে দেখেন তারপর ওই যে একটা অ্যাবাউট আসটা চলে আসছে, তার মানে আরেকটু শর্ট করতে হবে, আর একটু। আচ্ছা আপনারা বুঝতে পারছেন আশা করি যে কিভাবে শর্টটা করবো। তো এখন দেখেন হোম আছে, ব্লগ আছে, ফেসবুক মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আন্ডারে এসইউর আন্ডার আবার চলে গেল অন পেজ এসইউ, তারপর আবার গুগল অ্যাডস আছে, টার্মস কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আছে, এই জিনিসগুলো কন্টাক্ট এখানে। আজটা অ্যাবাউট আসের মধ্যে দিয়ে দেন। না 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 না, এটা আবার বেশি হয়ে যায়। এটা যেহেতু পেজ, একটা জিনিস মনে রাখবেন, পেজ গুলোকে কখনো সাব ক্যাটাগরির আন্ডারে দেওয়া যাবে না, পেজ গুলো ইউনিক থাকবে। শুধুমাত্র ক্যাটাগরি গুলো আমরা সাব ক্যাটাগরি হিসেবে অ্যাড করতে পারবো। মানে সার্চ ইঞ্জিনের মার্কেটিং এ আমরা এসইউ রাখলাম, এসইউর আন্ডারে অন পেজ রাখলাম, আবার সার্চ ইঞ্জিনের আন্ডারে গুগল অ্যাডস রাখলাম, এটা করতে পারবো। কন্টাক্টের আন্ডারে প্রাইভেসি পলিসি বা কন্টাক্টের আন্ডারে অ্যাবাউট আস, এগুলো করা যাবে না, যেহেতু এগুলো একটা ইন্ডিভিজুয়াল পেজের ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না, এগুলোকে আলাদা রাখতে হবে। তখন আপনাকে একটু কমাই দিতে হবে হয়তো বা। আর এটা আরেকবার একটু দেন তো, কোনটা? এটা আমি ক্যাটাগরির আন্ডারে যে দিলেন। এটা ধরেন এই যে সার্চ ইঞ্জিন আন্ডারে আমি এসইউটা দিলাম, এসইউটা তো এইভাবে ছিল না, এই যে এগুলো তো সোজাসুজি করা ছিল। আমি কি করলাম, এগুলোকে টেনে টেনে জাস্ট এখানে নিয়ে আসলাম, এটার আন্ডারে এটা দিলাম, এটার আন্ডারে এটা দিলাম, বা এটার আন্ডারে এটা দিলাম। ব্যাপারটা হচ্ছে এটা, জাস্ট একটা ক্যাটাগরির আন্ডারে এগুলো টেনে টেনে আপনি বসাই দিতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এটা। আর বলে আর কিছু। টেনে সরাই দিলে কি ওটা সাব ক্যাটাগরির আন্ডারে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টেনে যখন আমি টেনে দিচ্ছি, এই যে দেখেন এখান থেকে যখন আমি টেনে দিচ্ছি, এটা হচ্ছে সাব আইটেমে যাচ্ছে, আবার এটাকে টেনে এটা পজিশনে ছেড়ে দিলে এটার আন্ডারে সাব আইটেমে চলে যাবে, জাস্ট টানলেই হবে, ড্র্যাগ ড্রপ করলে হয়ে যাবে এখান থেকে, আর কিছু করতে হবে না। জি আশা স্যার। করি বুঝতে পারছেন। করে জাস্ট এখানে যদি আমরা সেভ মেনু দেই, তাহলে এখানে কিন্তু চেঞ্জটা চলে আসতেছে। তো এক লাইনে করার জন্য আরেকটা শর্ট করতে হবে, যেমন অ্যাবাউট আসটা, ধরেন আমি আপাতত অ্যাবাউট আসটাকে একটু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, অ্যাবাউট আসটাকে ফেলে দিলাম, জাস্ট সেভ মেনু রাখলাম, তাহলে দেখেন এখন একটা লাইনে চলে আসবে আশা করা যায়। এই যে দেখেন এখন একটা লাইনে আমার মেনুগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন মেনুটা মোটামুটি ক্লিয়ার, মেনুর কাজ শেষ। এখন আমরা একটু পোস্টের দিকে যদি যাই, যে আমার ওয়েবসাইটে মোটামুটি হইলো, এখন দেখাচ্ছে যে নাথিং ফাউন্ড, আমাকে কিছু পোস্ট করতে হবে এখানে। যে যত পোস্ট করবেন ওয়েবসাইটটা দেখতে তত সুন্দর দেখা যাবে। এরপর হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজ করবো, চাইলে এখানে থিম দিতে পারবো, এগুলো একটু পরে দেখতেছি। আগে দেখি এখন মোটামুটি যেহেতু আমাদের সেট আপ হয়েছে, এখন দুই একটা পোস্ট কিভাবে করতে হয়। তো এখান থেকে পোস্ট করার জন্য আমরা আবার ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ডে গিয়ে এই যে এখানে যে পোস্ট অপশনটা আছে, পোস্ট থেকে অ্যাড পোস্টে চলে যাবো আমরা। এক পোস্টে গিয়ে এই যে প্রথমে বলছে যে টাইটেল দেওয়ার জন্য, সবসময় মনে রাখবেন পোস্ট করার জন্য আমাদের প্রথমে একটা লাগবে কি মেটা টাইটেল বা হেডিং ট্যাগ যেটাকে আমরা বলি, এই টাইটেলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো লাইক ধরেন আমি একটা টাইটেল জেনারেট করতেছি এখান থেকে নিজের মতো করে, আমি দিয়ে দিলাম যে ধরেন হাউ লার্ন গুগল অ্যাডস ফ্রম ইউটিউব। তাহলে আমি একটা টাইটেল দিলাম যে কিভাবে গুগল অ্যাডস শেখা যায় ইউটিউব থেকে, এটা হচ্ছে আমার কি টাইটেল, পোস্টের টাইটেল। এখন আমার মেইন টপিক কি বলতে পারবেন এই সেন্টেন্সের মধ্যে, বা আমার ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন তো? গুগল কেউ অ্যাডস। একজন গুগল গুগল অ্যাডস। তার মানে আমি গুগল অ্যাডসটাকে মেইন ফোকাসে রেখে আমি হচ্ছে এই পোস্টটা করতে চাচ্ছি। তাহলে এটার জন্য, এটা তো টাইটেল, এখন এই টাইটেলের বিপরীত আমার একটা কি লাগবে, একটা কন্টেন্ট লাগবে। এখন আমি কন্টেন্টটা কোথায় পাবো? সেই কন্টেন্টটা নেওয়ার জন্য আমি চলে যাব লাইক ধরেন চ্যাট জিপিটিতে। যদিও চ্যাট জিপিটি থেকে সরাসরি কন্টেন্ট নেওয়া যাবে না, যখন আমরা কন্টেন্ট রাইটিং শিখবো যেদিন ক্লাসে, সেদিন দেখাবো যে চ্যাট জিপিটি থেকে ব্যবহার করেও কিভাবে কন্টেন্ট নেওয়া যায় এসইও ফ্রেন্ডলি। জি স্যার। আজকে আপাতত জাস্ট হচ্ছে আমরা রেডিমেড কপি পেস্ট করবো। তো যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমি জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করি, এখান থেকে রাখলাম, রেখে তাকে যদি জাস্ট বলেন যে আমার এই কিওয়ার্ডের বা এই সেন্টেন্সের উপর কি লাগবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে, জাস্ট তাকে বলতেছি ধরেন যে আই নিড, স্যার আর্টিকেল মোড দেন। হ্যাঁ আর্টিকেল বলা যায়, আই নিড আর্টিকেল 7। মোড লিখে দিলে ওরা আর্টিকেল মোডেই সবকিছু দিয়ে দেয়। হ্যাঁ একই কথা, যে যার প্রম্পট যেমন হবে রেজাল্ট ওরকম আসবে। তো ওয়ার্ড এসইও
friendly content for my স্যার blog. আমার কাছে আর্টিকেল লেখার একটা ফর্ম আছে স্যার, ওটাতে দিলে খুব ইজিলি সবকিছু দিয়ে দেয়, জাস্ট খালি কিওয়ার্ডটা তো দিলে, বললাম আপনাদেরকে টাইটেলটা যে দিলে। যখন কন্টেন্ট রাইটিং এর গ্রুপে ক্লাসে দিয়ে যাব, দিও। স্যার জানে হ্যাঁ ওগুলা আমরাও সব, ইউজ স্যার করি। জানে ওগুলা সব। আমরা যখন কন্টেন্ট রাইটিং এর ক্লাস করব ওই দিন কিভাবে প্রম্পট ইউজ করতে হয়, কিভাবে কি করতে হয় সব দিয়ে দিব। আমি তো এখন বেসিক ভাবে ও নিচ্ছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি তো এখানে কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয় এগুলো দেখাচ্ছি না। আচ্ছা, তো কিভাবে গুগল এডস ইউটিউব থেকে শেখা যায় এটার উপর একটা কন্টেন্ট চাইলাম। এই যে দেখেন কন্টেন্ট গুলো লেখার মাঝে দাগ চলে আসছে না? হ্যাঁ, এগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, তো জাস্ট এখন বোঝানোর জন্য এখান থেকে জাস্ট ধরেন আমি কপি করে নিচ্ছি আর কি। যদিও চ্যাট জিপিটি কে ধরেন 500 ওয়ার্ড 600 ওয়ার্ড বললো সে আরো বেশি দিয়ে ফেলে। ওইভাবে ইয়া করে না, এটা হচ্ছে প্রম্পটের উপর, আপনার প্রম্পট কেমন হচ্ছে ওই প্রম্পটের উপর নির্ভর করে। আচ্ছা, এই যে দেখেন আমি দিয়ে দিলাম যতটুকু। এখানে এই টাইটেলটাকে আমরা বাদ দিচ্ছি যেহেতু আমি হেডিং অলরেডি একটা দিয়েছি। এতটুকু রাখলাম। তাহলে প্রথমে একটা টাইটেল দিলাম, দেন হচ্ছে একটা কন্টেন্ট দিলাম। এখন এই কন্টেন্টের মধ্যে যদি কোনো একটা ইমেজ আমরা পোস্ট করতে চাই চাইলে দিতে পারি। আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো এসইও ফ্রেন্ডলি করতেছেন না, এসইও ফ্রেন্ডলি এখন করবো না, যেহেতু এখন ওয়েবসাইট নিয়ে আলোচনা হচ্ছে। জাস্ট আমরা বেসিক কিভাবে একটা পোস্ট করতে পারি সেটা দেখাচ্ছি। যখন আমরা অন পেজ এসইও তে যাবো ওভারঅল সবকিছু পরবর্তীতে দেখবো। তো আমরা এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে জাস্ট কপি করে একটু গুগলে যাই, গুগলে গিয়ে জাস্ট দেখি যে কিভাবে একটা ইমেজ নিয়ে আসি আর কি। তো আমরা ইমেজ ক্রিয়েশনের উপরও কয়েকটা ক্লাস দেখবো যে ইআই কে ব্যবহার করে কিভাবে ইমেজ ক্রিয়েট করা যায় বা ইমেজ টু ভিডিও কিভাবে ক্রিয়েশন করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে ধরেন জাস্ট এটাকে রাখলাম, এখান থেকে সেভ ইমেজ দিলাম, জাস্ট হচ্ছে ডাউনলোডে ধরেন এখানে রাখলাম। আপনারা ইমেজ ফরম্যাট তো বুঝেন, ইমেজ কিন্তু অনেক ধরনের ফরম্যাট হয়, জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাট। হ্যাঁ, তো যে কোনো একটা PNG ফরম্যাট নিয়ে হবে। এখন আমরা যদি একটা ইমেজ এখানে আপলোড দিতে চাই, লাইক ধরেন এই এটার পর আমরা একটা ইমেজ দিতে চাই, জাস্ট এখানে ইন্টার দিয়ে এখানে এই যে প্লাস এখন চলে আসছে, এখান থেকে আমরা চাইলে এই যে গ্যালারি আছে বা ইমেজ আছে, ইমেজে গেলাম, আপলোড দিলাম, দিয়ে এখানে যেখানে আমি ডাউনলোড করলাম জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন ইমেজটা জাস্ট আপাতত দিলাম, কিন্তু ইমেজটাকেও এসইও করতে হবে, ইমেজের ব্যাক এন্ডে এই যে অলটা টেক্সট দিতে হবে, এগুলো আপাতত আমি দিচ্ছি না, জাস্ট বেসিক ভাবে চলে যাচ্ছি। তাহলে আমার টাইটেল গেল, কন্টেন্ট গেল, ইমেজ গেল, আমি চাইলে এখানে ভিডিও শেয়ার করতে পারবো। এখন আমরা টেবিল অফ যদি কন্টেন্ট, হ্যাঁ টেবিল অফ কন্টেন্ট এগুলো পরে দেখবো, এগুলো আপাতত লাগবে। ইমেজটা আচ্ছা, কোন জায়গা এখন থেকে add করবেন র্যাঙ্ক এটা ম্যাথ লাগে, একটু টেবিল বলে অফ দেন। কন্টেন্ট করতে গেলে র্যাঙ্ক ম্যাথ লাগে। এগুলো সব পরে করবো, তো আমি কি বলতেছি র্যাঙ্ক বারবার। ম্যাপ হচ্ছে এসইও করার জন্য, যখন আর্টিকেল এসইও করবেন না তখন হচ্ছে র্যাঙ্ক ম্যাপ লাগে, এখন তো না, ভাই এটা আপনারা ক্লাস নেন স্যাররা ইয়ে করে লিমিটে কই হয়ে আপনার র্যাঙ্ক ম্যাথ এসিও মানে তিনি বললো যে জাস্ট ডেমো স্বরূপ দেখাচ্ছে। আমি জাস্ট বোঝানোর জন্য, পোস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি তো এসইও করতেছি না এখানে। যখন আমরা এসইও ক্লাসে যাব, ওয়ান পেজ এসইও তে যা যা বলছেন সব খুঁটিনাটি দেখাই দিব, সমস্যা নাই। আমি তো জাস্ট এখন ওয়েবসাইটটাকে সুন্দর দেখানোর জন্য, একটা পোস্ট করার জন্য জাস্ট এখানে আসলাম, এখানে এসইওর জন্য আসি নাই। জাস্ট ধরে নেন যে আমি একটা পোস্ট করতেছি কোন রকমে ABCD দিয়ে, জাস্ট এটা পোস্ট করতেছি, আর কিছুই না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে কোশ্চেন একটু পরে নেই। ক্লাস শেষে স্যার এই কন্টেন্টটা বলেন। স্যার কোন ট্যাগে মানে কোন ট্যাগের আন্ডারে দিলেন এটা? এই যে দেই নাই তো, এই যে এখানেই তো আসলাম, এই যে দেওয়ার জন্যই তো আসলাম, এখনো তো সিলেক্ট স্যার করি এখানে নাই আমি হ্যাঁ, যেরকম স্যার ইমেজ ট্যাগের আন্ডারে দিলেন, এখন এই যে যে কন্টেন্টটা এটা কি কোন ট্যাগের আন্ডারে দিছেন না সরাসরি পেস্ট করে দিছেন এই যে টাইটেলের নিচে? এটা পোস্ট করছে। ও ওকে, ও ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, এই বুঝতে যে আমি পারছি। পোস্টটা এখানে যে কন্টেন্টটা বসাইলাম, এখন এই কন্টেন্টটা কিসের আন্ডারে, কোন সাব ক্যাটাগরির আন্ডারে দিব? এই যে এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব, এই যে এখানে লেখা আছে ক্যাটাগরি, আমি ক্যাটাগরি চুজ করছিলাম না প্রথমে, তৈরি না করলাম যে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো যেহেতু গুগল অ্যাডস নিয়ে পোস্ট করতেছি, আমি চাই আমার ওয়েবসাইটে গিয়ে গুগল অ্যাডস এর যে ক্যাটাগরিটা আছে সেটাতে ক্লিক করলে যেন আমার পোস্টটা সবাই দেখতে পারে। জাস্ট এটাই এখান থেকে করে দিলাম। তারপর এই যে এখানে লেখা আছে ট্যাগ, এই পোস্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য এটার ব্যাক এন্ডে আপনি কোন কোন ট্যাগ অ্যাড করতে চান। লাইক ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ডটা তো আমরা এখানে রাখবোই, এই যে গুগল অ্যাডস দিয়ে জাস্ট এখানে একটা ইন্টার দিব। তারপর ধরেন অ্যাডস এটা দিলাম, তারপর ধরেন ইউটিউব এগুলো দিলাম, যেন এগুলো দিয়ে সার্চ করলে আমাকে খুঁজে পায়। এইগুলো হচ্ছে ট্যাগ হিসেবে কাজ করি। এগুলো আমরা আরো প্রপার আইডিয়া পাবো যখন আমরা এসইও তে যাবো, অন পেজ এসইও, অফ পেজ এসইও তে যখন যাবো এই জিনিসগুলো আরো প্রপারলি বুঝতে পারবো। তারপর এখানে একটা দেখেন লেখা আছে যে ফিচার্স ইমেজ। ফিচার্স ইমেজটা কি? ফিচার্স ইমেজটা হচ্ছে আমরা ইউটিউবে যখন একটা ভিডিও দেখতে যাই, আমরা যদি একটু ইউটিউবে যাই, আজকে আর বেশি নিব না, শেষ করে দিব।
পরবর্তী ক্লাসগুলো মানে নেক্সট ক্লাস থেকে পরবর্তী জিনিসগুলো কন্টিনিউ করবো। আচ্ছা, এখানে যদি আমরা ধরেন বাংলা নিউজ এরকম কিছু একটা লিখলাম, এই যে আমরা নিউজ লিখে সার্চ করলাম, প্রথমে প্রত্যেকটা নিউজের ওপেনিং এর সময় দেখেন একটা করে থাম্বনেল ইমেজ দেওয়া আছে এক এক সময়। এই থাম্বনেল ইমেজ গুলো আমরা কেন দিই? আই ক্যাচিং এর জন্য, যেন করে মানুষজন ক্লিক বেশি করে, যেন আমার ভিডিওর ভিউটা বেশি হয়। ব্যাপারটা এরকম, আমরাও যখন আমাদের ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করব তখন আমাদেরকে একটা ফিচার্স ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো এটা কিভাবে দিব? এটা চাইলে আপনারা এই যে আমরা ভিতরে ইমেজের ভিতরে যেটা পোস্টের ভিতরে যে ইমেজটা দিচ্ছি সেটাও দিতে পারেন, বা অন্য কোনো ইমেজ চাইলেও এখানে দিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য ইমেজটাই আবার দিচ্ছি। এখানে ফিচার্স এ গেলাম, সিলেক্ট ফাইলে গেলাম, জাস্ট ডাউনলোড থেকে এটা নিয়ে নিলাম। এখানেও কিন্তু এসইও করার আছে, এই যে অলটা টেক্সট আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে, এগুলো আমি কিছুই দেখাচ্ছি না, এগুলো আমি পরবর্তীতে আপনাদের সবকিছু দেখাই। জাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে জাস্ট এটাকে আমি পাবলিশ করে দিই। এখন কিন্তু আমার পোস্টটা কি হলো, পাবলিশ হয়ে গেল। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এখানে যদি একটা রিলোড দেই, তাহলে দেখেন এই যে আমার পোস্টটা চলে আসলো, এই যে ফিচার্স ইমেজ চলে আসলো। এটার ভিতরে যদি যাই, এখান থেকে এই যে ইমেজের ভিতরে পোস্টের ভিতরে যেটা দিলাম সেটাও চলে আসছে। পাশাপাশি একদম নিচের দিকে যদি যাই, এখানে দেখবেন কমেন্ট করারও অপশন আছে। ওই যে একটু আগে আমরা একটা কমেন্ট সেকশন দেখছিলাম, যে কেউ যদি কমেন্ট করে তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এতটুকু বুঝতে পারছেন কিনা? আমি খুব ডিপলি কোনো কিছু দেখাচ্ছি না, কারণ এসইও আপনারা বারবার যখন আমি পোস্টের এসইও কনসেপ্টটা বারবার নিয়ে আসতেছেন, আমি তো এসইও দিকে যাচ্ছি না। আমি তো প্রথমেই বলছি যে আমরা বেসিক থেকে শুরু করছি, এসইও আপাতত ভুলে যাব, বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। এই পোস্ট বুঝতে পারছি কিনা সবাই? জি হুম? স্যার, জি স্যার। বোঝা গেছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সাউন্ড যাচ্ছে আপনাদের ওখানে? হ্যাঁ, আপনি শব্দ শুনতে যাচ্ছে পাচ্ছেন? আমার এখান থেকে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? স্যার আপনার ওই যে কথাগুলো কেমন জানি রোবোটিক শোনাচ্ছে আমার এখানে। দাঁড়া, ওই যে ডেস্কটপে কাজ একটু চলতেছে তো ধীরে হচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আর বাড়াবো না। আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইটটাকে আমরা কিন্তু এখনো বাকি আছে, ওয়েবসাইট কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমরা স্যার নেক্সট একটা ক্লাসে প্রশ্ন ছিল। আমি শেষ করি। আমি ওয়েবসাইটটা কাস্টমাইজ করব, লোগো অ্যাড করা, সাইট টাইটেল অ্যাড করা, তারপর হচ্ছে হেডার, ফুটার, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো আমরা দেখবো। পাশাপাশি আরো একটা থিম অ্যাড করে দেখাবো যে অন্য একটা থিমে কিভাবে কাজ করতে হয়। দেন হচ্ছে আমরা ই কমার্সের দিকে চলে যাব। হ্যাঁ, বলেন। স্যার এই সাইটে তো 2টার বেশি ওয়েবসাইট মানে বেসিক্যালি খোলা যায় না, কিন্তু একটা নাকি টেকনিক আছে তাহলে নাকি বেশি আর কি খোলা যায়, কিন্তু ওইটা আসলে শেখা হয়নি। মাইগ্রেট করতে হয়, মাইগ্রেট। জি, কে বলছে এটা? আমি বললাম স্যার। মাইগ্রেশন করে করা যায়, তো করা দরকার নাই, ফ্রি তো, এত ঝামেলা যাওয়া কি দরকার? তো মাইগ্রেশন করা 2টার যায়, বেশি তো মাইগ্রেট আমরা করে। করতে পারছি না, মানে 2টা অলরেডি হয়ে গেছে। দুইটা হয়ে গেছে, প্যানথিয়ন সাইটে কি অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে? আমি তো এই যেটা খুললাম এটা তো আমি টেম্পোরারি মেল দিয়ে খুললাম, তো আমার এখন কি প্যানথিয়ন সাইটে মনে রাখতে হয়? আমার তো শুধু এই ইউআরএলটা মনে রাখলে হচ্ছে। আর এটা দিয়ে তো আপনার লাইফ টাইম চলবে না। এই যে প্যানথিয়ন সাইট দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এটা সর্বোচ্চ 3 থেকে 4 মাস সার্ভিস দিবে, এরপরে আপনার এই ওয়েবসাইট ফ্রিজ হয়ে যাবে, এটা নড়বে চলবে না। না স্যার, ওইটা বলতেছি না, এই যে নতুন করে যে আবার প্র্যাকটিস করব ওই জন্য তো মানে 2টা মানে স্কোপই শেষ হয়ে গেছে তাই দুইটা জন্য। লাগবে না, একটা হয়ে যাবে, নতুন একটা হয়ে জিমেল যাবে। নেন। অন্য ইমেল খুলে একটার মধ্যে করবেন। একটা বানানো দেখাবো, এটাকে ডিলিট করে দেন হচ্ছে অন্যভাবে দেখাবো, ঠিক ও আছে? ঠিক আছে স্যার, মানে একটা যদি আমি ডিলিট করে ফেলি আবার আরেকটা খোলা যাবে। হ্যাঁ, মানে এই মেল ওয়েবসাইটে আছে, আমরা ডট ডিলিট মেল করে আছে। delete করে এটার মধ্যে আমরা ই কমার্স ক্রিয়েশন দেখবো, সমস্যা নাই। আমরা আলাদা করে আবার প্যানথিয়ন সাইটে যাব না, এটাকেই ডিলিট করবো। এই যে ব্লগ ওয়েবসাইটটাকে ডিলিট করে এটার মধ্যে আমরা ই কমার্স ক্রিয়েশন করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আজকে আর বাড়াচ্ছি না। হ্যাঁ, আজকে বাড়াচ্ছি না, আপনারা যতটুকু দেখালাম অতটুকু করেন। নেক্সট ক্লাসে আমরা থিম কাস্টমাইজেশন থেকে শুরু করে পাশাপাশি আরো একটা থিম দিয়ে কাজ করা দেখাবো। ওই যে কালার মেক যেটা দেখলাম ওইটাও একটু দেখাই দিব, দেন হচ্ছে আমরা ই কমার্সের দিকে আস্তে আস্তে প্রবেশ করবো।